স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। ছিল নানা শঙ্কা, গুঞ্জন উঠেছিল -2 ফর্মুলার। তবে সব শঙ্কা দূরে ঠেলে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম জিয়া। সঙ্গে আছেন 17 বছর নির্বাসনে থাকা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এসেছেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমানও। বেগম জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র আরও মসৃণ হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। ঘড়ির কাঁটায় 10:40। সব আশঙ্কাকে দূরে ঠেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বাইরে তখন লাখো জনতার স্রোত। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। 11টার দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমান থেকে নেমে আসেন বেগম জিয়া। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তখনও অপেক্ষায়। অবশেষে 11:10 দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়িতে চড়েন বেগম জিয়া। সেখানেই হাজারো দলীয় নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য গাড়ির দিকে ছুটে যান। মানব প্রাচীর তৈরি হয় বেগম জিয়ার গাড়ি ঘিরে। হাত নেড়ে তাদের অভ্যর্থনার জবাবও দেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের ভিড়ে পথে পথে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বেগম জিয়ার ফিরে আসাকে দেশের ও জনগণের জন্য উল্লেখযোগ্য দিন বলে মনে করছে বিএনপি নেতারা। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিমানবন্দর থেকে ফিরোজার বাসভবন পর্যন্ত পুরোটা রাস্তায় ছিল জনস্রোত। ঠিক 1:25 গুলশানের বাসভবনে প্রবেশ করেন খালেদা জিয়া। 17 বছরের নির্বাসন শেষে পরিবারের সান্নিধ্য পেয়ে আপ্লুত ছিল বড় পুত্রবধূ জুবাইদা রহমান। সঙ্গে আছেন ছোট পুত্রবধূ শর্মিলা রহমানও। গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনে প্রবেশ করে বেগম জিয়া। পরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীর একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে আগামীর রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই সঙ্গে রাজপথের সকল আন্দোলনে তিনি অন্যতম প্রধান অনুপ্রেরণা হয়ে সামনে থাকবে এমনই মত সকল স্তরের নেতাকর্মী সহ উৎসুক জনতার। বাংলাদেশ সময় সোমবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9:30টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ারলাইন্সটি লন্ডন ছাড়ে। তারপর কাতারে ঘণ্টাখানিক বিরতি দেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের উদ্দেশ্যে রওনা দেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিমানবন্দরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামার পর নেতাকর্মীদের রাজস্বিক অভিবাদনে সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নিজেদের আবেগ ও প্রত্যাশার কথা জানান অনেকেই। কাজী অন্তরের ছবিতে সেই গল্প বলছেন মিজান আহমেদ। তীব্র গরম উপেক্ষা করে আপাদমস্তক ধানের আচ্ছাদনে ঢাকা এই মানুষটির নাম আনিসুর রহমান। বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন উত্তরের জেলা নাটোর থেকে। সবচেয়ে বড় প্রত্যাশা যে আমরা বিগত সরকারের মতো হতে চাই না, আমরা সামনে সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাই। আনিসের মতো অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন রাজধানীর বিমানবন্দর সড়কের 2 পাশে। অবস্থান ভিন্ন হলেও সবার উদ্দেশ্য ছিল একটাই। দীর্ঘ 17 বছর পরে ওনাকে আমরা খোলা আকাশের নিচে দেখতেছি, এর চেয়ে আনন্দ আমাদের আর কিছুই হতে পারে না। আমরা ওনাকে সম্মান এবং এক নজর দেখার জন্য আমরা আসছি। আমরা এত খুশিতে আত্মহারা, এটাকে আমি যদি আমার ভাষায় যদি বিশ্লেষণ করতে চাই, দিস ইজ নট পসিবল। একসময় রাজপথে নামে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন খালেদা জিয়া। আগামীর প্রত্যাশার কথাও জানান নেতাকর্মীরা।
আবারও যেন আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন, এই আশায় ওনার কাছে আমরা রাখি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান অবশ্যই দেশের মাটিতে খুব দ্রুতই ফিরে আসবেন ইনশাল্লাহ। 17 বছর পরে যখন তারেক রহমান আসবে, আমাদের বিশ্বাস কোটি লোক হবে এই রাস্তায়। এদিন বিমানবন্দর সড়ক থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। এই জনশ্রুতি বলে দেয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কতটা গুরুত্বপূর্ণ। মাতার মতো পুত্র তারেক রহমানও এই রাজস্বিক অভ্যর্থনার মধ্য দিয়ে অচিরেই দেশে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। আর এভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হবে সেই প্রত্যাশা দেশবাসী। মিজান আহমেদ, বিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে। ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়েও। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর আওয়ামী লীগ শাসনামলে আর ফিরতে দেওয়া হয়নি তারেক রহমানকে। আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি। 2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই 11 তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে 2018 সালের 8 এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্র বিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত 75টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে, তবে এখনও কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন। তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে। যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের, এমনটাই মনে করছে বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির 5 নম্বর সড়কের মাহবুব ভবন। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৯৪ সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জোবাইদা রহমান। সুখের সংসার, রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়া কিছুটা টানাপোড়েন তো থাকেই, কিন্তু কখনো ভাবেননি নির্বাসনের মতো জীবনও কাটাতে হবে। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তার স্বামী তারেক রহমান। নেমে আসে অকথ্য নির্যাতন। সে সময়কার আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা আইনি জটিলতা কাটিয়ে আহত অসুস্থ স্বামী তারেক রহমানকে নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যান জোবাইদা রহমান। এরপর স্বামী এবং তিনি আর দেশে ফিরতে পারেননি। একে একে কেটেছে নির্বাসনের ১৭টি বছর। এর মধ্যে শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধেও দিয়েছে একের পর এক মামলা। এমনকি চিকিৎসক হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তার চাকরিটিও কেড়ে নেওয়া হয়। অবশেষে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন ডাক্তার জোবাইদা। যদিও সঙ্গে আসেননি স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘকাল পরে, সে 1/11 ক্রান্তিকালের পরে ডাক্তার জোবাইদা রহমান, তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের ওয়াইফ ডক্টর জোবাইদা রহমান, তিনি দেশে ফিরছেন। আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। ওনাদের দেখতে পাবো বা ওনারা নিজের বাড়িতে আসবে, একটা মানে অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন জোবাইদা রহমান। সম্পন্ন করা হয়েছে বাড়ির সাজসজ্জা। পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাড়িটিতে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। একবার দেখছি, ১০-১২ বছর আগে দেখছি, কাছের থেকেও দেখছি। খুব ভালো মানুষ। উনি আসতেছে, তার জন্য ভালো একটা নিরাপত্তা দিতেছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনের আগে সংস্কার ও ফ্যাসিবাদের বিচার একসঙ্গে করা সম্ভব বলে মনে করে এনসিপি। আর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরেছে দলটি। এদিকে এনসিপির দেয়া মৌলিক সংস্কারের রূপরেখা সহায়তা করবে বলে প্রত্যাশা করছেন ঐকমত্য কমিশন। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 2 দফায় বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে প্রণীত একটি রূপরেখা কমিশনের কাছে তুলে দেয় দলটি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে এনসিপির দেওয়া মৌলিক সংস্কারের রূপরেখা সহায়তা করবে বলে প্রত্যাশা করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। আলোচনা শেষে এনসিপির নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার, সংবিধান সংশোধনে গণভোট, 100 আসনে সরাসরি ভোটে নারী প্রার্থীর অংশগ্রহণ সহ 9টি প্রস্তাব দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধির বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি এবং সংবিধান সংশোধনে যে গণভোট, ওই 30, 35 বা 40% মানুষের মতামতের ভিত্তিতে, তো সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে আমরা গণভোটের চাওয়া এটা ব্যক্ত করেছি এখানে। দলটির সদস্য সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে। অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে তাদের উপরে অর্পিত দায়িত্ব যা থাকবে তার মধ্য দিয়েই সংবিধান নতুন করে লেখা প্রয়োজন, নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন। সেজন্য অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যের দরকার রয়েছে। সংস্কারগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মনে করেন তিনি। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের 9টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইন কার্যকর হতে পারে 1 সপ্তাহের মধ্যেই। ফলে আগের আইনের প্রায় 95% মামলাই বাতিল হয়ে যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য বিগত সরকারের অন্যতম ভয়াবহ আইন হিসেবে পরিচিতি পেয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে ভিন্ন মতের বহু মানুষ। বিভিন্ন সময়ে এই আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেও বাতিল করা যায়নি বিতর্কিত ধারাগুলোকে।
জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত সেই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়নের ঘোষণা ছিল বর্তমান সরকারের। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় নতুন সেই আইন, যা কার্যকর হবে আগামী সপ্তাহেই। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বিতর্কিত ৯টি ধারা বাদ দেয়া হয়েছে, যেখানে থাকা সব মামলা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। এই 9টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। নতুন আইনে শাস্তি কমানো হয়েছে, মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি 2 বছর কারাদণ্ড কম রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সিআরপিসি আইনেরও, যাতে বিচার প্রার্থীর ভোগান্তি কমবে বলে জানান আইন উপদেষ্টা। একই সভায় আগামী ঈদ উল আজহার ছুটি বাড়িয়ে 10 দিন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নওগাঁয়। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নওগাঁতে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জেনেছে। সেসব সমস্যা নিয়ে এখন জেলা প্রশাসকের মুখোমুখি ডিবিসি এক্সপ্রেস। জানার চেষ্টা করব সেসব সমস্যা থেকে উত্তরণের পথ কি। এই জেলায় কৃষি সমৃদ্ধ জেলা, সে জেলায় কৃষিতে কি কি কাজ করছেন আপনারা? কৃষিতে আসলে সরকারের যে সমস্ত নির্দেশনা, সে সকল নির্দেশনা মেনেই এখানে আসলে সবকিছু প্রতিফলিত হচ্ছে। আমাদের কৃষকদের বিভিন্ন উঠান বৈঠক হচ্ছে, সমাবেশ হচ্ছে। ধান সংরক্ষণের জন্য যত ধরনের প্রসেসিং আছে সবগুলোই কিন্তু কৃষকদের মধ্যে আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের চাল কল যেগুলো রয়েছে, বিশেষ করে সেগুলো সব এখন মেকানাইজড হয়ে গেছে। সেই মেকানাইজড চাল কলগুলোতে যাদের শ্রমিকদের যে ম্যানেজমেন্টের সিস্টেমটা, সেখানেও আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, আমাদের এই কৃষিতে শুধুমাত্র আমরা চাল, ধান, গম, ভুট্টা এগুলোকে বুঝে থাকি। এখানে বেশ কিছু মশলা জাতীয় ফসলের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এখানে। সে কারণে আমরা প্রতি মাসেই যে কৃষি ঋণ কমিটির সভা হয়, সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে পাশেই আমাদের এই বিভাগেরই যে ফরিদপুর জেলাতে যে আমাদের পেঁয়াজের, পাবনা জেলাতে পেঁয়াজের যে একটা সম্ভাবনা রয়েছে, সেই পেঁয়াজের যে আধুনিক জাত, বিশেষ করে গ্রীষ্মকালীন যে পেঁয়াজটা আমাদের এখানে চাষাবাদের জন্য আমরা ইন্ট্রোডিউস করছি এবার N53 নামে একটা জাত, সেটিকে আমরা প্রমোট করার জন্য কৃষক পর্যায়ে সরকারের যে সমস্ত প্রোটোকল আছে সেটা মেনটেন করে আমরা কিন্তু সেই বীজ এবং সার বিনামূল্যে কৃষকদেরকে সরবরাহ করছি। আরেকটি বিষয়, নতুন করে আমের চাষ হচ্ছে এখানে, তো সেখানে আম সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। সেই বিষয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সরকারি পর্যায়ে আমরা এই নওগাঁর যে সাপাহারের আম, এটাকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যেটা এখন মেজর কনসার্ন, যেহেতু প্রচুর আমের দিকে মানুষ ঝুঁকে পড়ছে, যেগুলো বিশেষ করে এক ফসলি জমি ছিল, এখানে বরেন্দ্র অঞ্চল হয়, সব জমিতে কিন্তু 3 ফসলি আবাদ হচ্ছে না, আবার বেশিরভাগ জায়গাতে 3 ফসলি হয়। দ্যাটস ওয়াই আমরা ওই জায়গাতে চেষ্টা করছি যাতে এই আমের ফলন বৃদ্ধির সাথে সাথে আমাদের একটা মেজর কনসার্ন হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ কীটনাশক স্প্রে করার কারণে আমাদের কিন্তু বায়োডাইভার্সিটির প্রবলেম হচ্ছে অনেক। তো সেটার ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বেশ কয়েকবার চেষ্টা করেছি যাতে তারা একেবারেই স্বাস্থ্যসম্মত উপায়ে এই আম চাষের দিকে ঝুঁকে পড়ে এবং এই পেস্টিসাইড বা ইনসেকটিসাইডসের যে একটা ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টটাকে কিভাবে সাস্টেইনেবল করা যায়, মিনিমাইজ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আরেকটি বিষয়ে আমরা জেলায় দেখেছি, সড়কটি 4 লেন করার জন্য দীর্ঘদিন থেকে তারা দাবি করছেন এবং যানজট এখানে অনেক। সেটার সমাধানের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের 4 লেনের যে রাস্তাটার কথা বলেছেন, সেটি আসলে অলমোস্ট একেবারে লাস্ট স্টেজে আছে। বিশেষ করে বগুড়া থেকে নওগাঁ হয়ে মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট এবং পরবর্তীতে ওটার কানেক্টিং হবে জয়পুরহাটে গিয়ে প্রায় 16.5 কিলোমিটার রাস্তায়। এটি হচ্ছে আমরা যতদূর খোঁজ নিয়েছি আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সড়ক বিভাগে ইতিমধ্যে মার্চ মাসের শেষ সপ্তাহে আমরা পত্র প্রেরণ করেছি। সেই হিসেবে আমরা জানি যে খুব শিগগিরই এটা অনুমোদন হবে, প্ল্যানিংয়ে গিয়ে পাশ হয়ে গেলে আমাদের একটা কাজ হয়ে যাবে। পাশাপাশি আরেকটি রাস্তা আছে, সেটি হচ্ছে সাপাহার থেকে এখানে আমাদের ধামইরহাট উপজেলা আগ্রা দ্বিগুণ,
ওখানে প্রায় 6.5 কিলোমিটার রাস্তা 4 লেন হচ্ছে। এইটা হয়ে গেলে আমাদের এখানে যে আমের যে বাজারজাতকরণের যে একটা বিশাল প্রবলেম তৈরি হয় এই সিজনে, এবং আম বাজারজাতকরণের ক্ষেত্রে যে আমাদের ট্রান্সপোর্টের যে একটা প্রবলেম আমরা প্রায় শুনে থাকি, সেটি আমাদের দূর হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ শুনছিলেন যে জেলা প্রশাসক মহোদয় কিন্তু বলছিলেন যে তাদের যে জেলায় সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে। তো ডিবিসি এক্সপ্রেসে এই ছিল নওগাঁয় এ পর্যন্ত। আগামীকাল আমরা সারাদিন থাকব নাটোরে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। জম্মু কাশ্মীরের পেহেলগাম নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি। রাজ্যে রাজ্যে মক ড্রিল সহ মহড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের হামলা মোকাবিলায় যখন ভারত প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের দাবি যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাবে ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশকে সংযম দেখাতে বলছে জাতিসংঘ। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ বাঁধবে কি বাঁধবে না তা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে রাজ্যগুলোতে এ মহড়া চালানোর নির্দেশ দেয়া হয় ভারতের কেন্দ্রীয় সরকার থেকে। মহড়ার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়া, মক ড্রিল, ব্ল্যাক আউট হলে কি করণীয় সহ নানা কিছু। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও পাকিস্তান এবং ভারতের মধ্যে ফ্রন্টলাইনের যুদ্ধের সময় এ ধরনের মহড়া চালায় ভারত। এদিকে পেহেলগাম ইস্যুতে নরেন্দ্র মোদীর সাথে মঙ্গলবার ফের বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভাল। ভারতে পাকিস্তানের সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যেই নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে গোপন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে, আর হামলা চালালে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে বলে ফের হুঁশিয়ারি দেন তিনি। চলমান উত্তেজনা বন্ধে সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ফ্যাশন জগতের সবচেয়ে জমকালো এবং আকর্ষণীয় আয়োজন মেট গালা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হলো এই জমকালো আসর। বিশ্বের সব তারকাদের মিলন মেলায় আলোকিত হলো এবারের আয়োজন। প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। তারার আলোয় আলোকিত এবারের মেট গালা 2025। এবারের আয়োজনে বাড়তি আলো ছড়িয়েছে বলিউড বাদশা শাহরুখ খান। এবারই প্রথম মেট গালাতে শাহরুখের রাজকীয় অভিষেক দেখল গোটা বিশ্ব। মেট গালায় বেবি বাম্প নিয়ে হাঁটলেন লাস্যময় তারকা গায়িকা রিয়ানা এবং বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। তাদের দিকেই ছিল সবার নজর। দুজনের লুক ছিল ক্লাসিক ও মার্জিত। হলিউড অভিনেত্রী জেন্ডার সাদা পোশাকে এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন লুকে, ভিন্ন স্টাইলে। কে পপ ব্ল্যাক পিঙ্কের গায়িকা লিসা কালো ঝলমলে পোশাকে নিজেকে করেছেন আকর্ষণীয়। তবে এবারে মেট গালায় পঞ্চমবারের মতো স্বামী নিক জোনাসের সঙ্গে লাল গালিচায় আলোড়ন তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ডেমি মুরও এসেছিলেন আকর্ষণীয় সাজে। আগাগোড়া পুরোটাই ছিল কালোয় মোড়ানো। এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের আরেক সদস্য কাইলি জেনারও। আলোচিত তরুণ অভিনেত্রী জেন্ডা এসেছিলেন সাদা পোশাকে। এছাড়া দুয়া লিপা মার্কিন পপ তারকা এবারের আসরে শ্যানেলের ব্যাকলেস হান্টার গাউন বেছে নেন। আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার পরেছিলেন ক্রিস্টাল বোতামযুক্ত পিন স্টাইপ বডিস্যুট। অন্যদিকে ভিন্ন লুকে ধরা দিলেন জো সালদানা। একেবারেই পরিপাটি লুকে হাজির হলেন মেট গালাতে। 5 মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হয় মেট গালার। সিনেমা প্রেমী এবং ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকেই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।